ইরফান আর তোষা এক মুহূর্তে অবস্থান করছে সরোয়ার বাড়িতে। মিসেস আয়েশা আমিন ডেকেছেন তাদের। জরুরি তলব। ছেলের বন্ধুদের সাথে ওনার দরকারি কথা আছে। ছেলে কি চাইছে তার স্পষ্ট করে জানতে হবে। স্বামীর সাথে কথা বলেছেন তিনি। বিদেশ থেকে এসেই মেয়েটাকে নিয়ে যা মন চায় শুরু করেছে। স্বামীকে ছেলের কীর্তি জানিয়েছেন তিনি। স্ত্রীর কথা শুনে মিস্টার মাহমুদ ভেবেচিন্তে তাকে ছেলের বন্ধুদের ডেকে পাঠাতে বলেছেন। ওদের দিয়েই এখন সব খোলাখুলিভাবে জানতে হবে, কারণ তারা বাবা মা হওয়ায় কিছু কিছু বিষয় নিয়ে সন্তানের সাথে কথা বলতে পারার সিদ্ধান্তটা আছে, সীমাবদ্ধতা আছে। আজকের ঘটনাটা বিস্তারিত জানতে হবে। মেয়েটার সাথে কোনো রকম জোর জবরদস্তি করেছে কিনা রুমে নিয়ে গিয়ে জানতে হবে। তাদের ছেলের ওপর বিশ্বাস আছে, কিন্তু প্রাণেশাকে নিয়ে অন্তিকের এমন ঘটনা তো প্রথম নয়। ছেলেটা এর আগেও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে। অন্তত বাবা মা হিসেবে তাদের কাছে ছেলের ওই কাণ্ড তো অবিশ্বাস্যই ছিল। এখন এবার কিনা কি করছে, টেনশন হচ্ছে। আবার গিয়ে যে দেখবে ব্যাপারটা, প্রশ্ন করবে অন্তিককে এসবের কারণ কি। সে আর্জিটুকু প্রকাশ করতেও দ্বিধা হচ্ছে, কারণ তারা যেমনটা ভাবছে তেমন কোনো কিছুই যদি না হয়, তাহলে বাবা মা হয়ে সন্তানকে এমন প্রশ্ন করার চেয়েও বিচ্ছিরি ঘটনা বোধ হয় আর হবে না। এখন সময়টা 12টার ঘরে। অন্তিক প্রাণেশাকে নিয়ে রুমে ঢুকেছে প্রায় 5-6 ঘন্টার মতো হবে, অথচ এখনও একজনেরও দেখা নেই। রুমে কি হচ্ছে না হচ্ছে তা তো আর গিয়ে দেখতে পারবে না কেউ। তবে ঘটনাটা যেহেতু জানাজানি হয়েছে সবার মধ্যে, তাই তারা ধারণা করে ঘুমাচ্ছে হয়তো। রাতভর জার্নি করে এসে অন্তিক এখন ঘুমাবে নিশ্চয়ই, আর প্রাণেশাকে হয়তো আটকে রেখেছে। সবাই এমনটাই ধরে নিয়েছে, কিন্তু সত্যি বলতে সম্পূর্ণটা ব্যাপার তাদের সবার জন্য ভীষণ লজ্জাজনক। খোলাখুলি ভাবে কি হচ্ছে না হচ্ছে আলোচনা করার মতো বিষয় না, কিন্তু মনে মনে সবাই কিছু একটা ধরে নিয়ে বসে আছে। বাড়ির পরিস্থিতি থমথমে। তোষা আর ইরফান সোফায় বসে আছে। তোষা কনফিউজড। সে অন্তিককে খুব ভালো করে চেনে। ওর মতো ম্যাচিউর আর ঠান্ডা মাথার একটা ছেলের কাছে বাড়ির সবাই যা ভাবছে তা মোটেও আশা করা যায় না। সে বিশ্বাসও করছে না সেসব, কিন্তু যা রটে তার কিছু হলেও ঘটে। তাই অন্তিকের মুখেই সে কি করেছে আর কি চাচ্ছে সেসব জানতে হবে। এদিকে ইরফান তার বিপরীত। সে কি ভাবছে সে জানে। তবে এখানে এসে যখন দিগন্তের কাছে সবটা শোনে, তখন সে বিড়বিড়িয়ে বলেছে, বন্ধু হয়তো বিদেশি হট স্টাফগুলোকে দেখে হর্নি হয়ে গিয়েছিল, তাই সামলাতে পারেনি। দেশে এসেই বউ নিয়ে রুমে ঢুকেছে। ওর কথাটা তোষা শুনেছে, তবে অবাক হয় না। এই ছেলের কাছে ভালো কোনো কথা আশা করাও বোকামি। তবে প্রতিবাদ করে বলে, সবাইকে নিজের মতো ভাবিস না। অয়ন্তিক কোনো ছেলে সেটা সবাই জানে, তাই দেখেছিস না এত কিছু পরও সবাই মনে মনে প্রমেনাকে নিজে চিন্তা করলেও বাইরে কত শান্ত। ওই জায়গায় যদি তুই বা তোর মতো কোনো ছেলে থাকতো, তাহলে এতক্ষণে কোনো একটা হায়না হয়ে যেত। মেয়ে আটকে থাকলেও চুপ থাকতো না। তাই নিজেকে চরিত্রের সাথে সবার গুলিয়ে ফেলিস না। কি বোঝাতে চাইলি এসব বলে? ব্রাইডার শুধু ড্রাইভিং কথাগুলোই ক্যাচ করতে পারে, কাজের কোনো কথাই ঘোড়ার ডিম। আমার কাছে মেয়েটা সেফ নয়, এটাই বুঝলি তাই তো? তোষা কোনো উত্তর দেয় না, তবে তার দিকে তাকায়। তোষার দৃষ্টিতে স্পষ্ট ইরফানের প্রতি ঘৃণা। অবজ্ঞা থাকলেও ওর সেই তাকানোর অর্থ দাঁড়ায় ইরফানের প্রশ্নের উত্তর। মামা ভুল ধরে না। আমার কাছে যদি কোনো মেয়ে আনসেফ হয়ে থাকে, তাহলে সেটা একমাত্র তুই তোষা। বাকি দুনিয়ার সব মেয়ে উলঙ্গ হয়ে সামনে দাঁড়িয়ে থাকলেও আমার কিছু আসবে যাবে না। তোষার ইরফানের কথা শুনে হৃদয়ে দোল দিয়ে ওঠে। তবে এই অনুভূতি তার জন্য অসহ্যকর, খুব অসহ্যকর। কারণ ইরফানের প্রতি এমন অনুভূতি সে আর চায় না। এই ছেলের প্রতি কোনো অনুভূতি আসুক তা সে চায় না। তবে কখনো সীমাহীন ভালোবাসতে মন চায়, তো কখনো সীমাহীন ঘৃণা করতে মন চায়। ইরফানের প্রতি তোষার যে অনুভূতি আসুক তা খুব চরমভাবে আসে। তবে ওর মনের এইসব খবর সে ইরফানকে বোঝাতে চায় না, তাই বিরক্ত মুখে অন্যদিকে চলে যায়। প্রাণেশা অন্তিকের সাথে ঘুমিয়ে পড়েছিল। মাত্র ঘুম ভাঙে তার। ঘুম ভাঙতেই সে নিজের অবস্থান দেখে ভয় পেয়ে যায় এক মুহূর্তের জন্য, কারণ সে সকাল থেকে এত সব ঘটনা ভুলে বসেছিল। চোখ খুলতেই অন্য কারো রুমে নিজেকে আবিষ্কার করে ভয় পেয়ে যায়।
তারপর আস্তে আস্তে সব মনে পড়লে অসময়ে সে অন্তিকের রুমে ঘুমিয়ে পড়েছে এটা খেয়াল হতেই আতঙ্কিত হয়ে পড়ে। অস্বস্তি হয়। বাড়ির সবাই কি ভাববে? কালই তো সে রিসেপশনের জন্য মানা করেছে, ডিভোর্সের ইঙ্গিত দিয়েছে, আর আজ একেবারে লোকটার বেডরুমে তার সাথে ঘুমাচ্ছে। বাড়ির সবাই জানলে তার লজ্জায় মাথা কাটা যাবে। এতক্ষণে রুমে কেউ একবার হলেও নিশ্চয়ই তাকে কোনো দরকারে ডাকতে গিয়েছিল, আর তাকে না পেয়ে সোজা খোঁজাখুঁজি শুরু করে নিশ্চয়ই বুঝে গিয়েছে সে লোকটার রুমে। কিংবা যদি না বুঝেও থাকে তাহলে এখান থেকে বের হয়ে সে এতক্ষণ কোথায় ছিল জানতে চাইলে কি বলবে? ইস, এ কেমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল সে। এর মধ্যে খেয়াল করে সে এখন তার স্বামীর বুকে নেই, বরং তার স্বামী তার বুকে মাথা রেখে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। অন্তিকের মাথাটা নিজের বুকে এভাবে অবস্থান করছে দেখে প্রাণেশার সারা শরীর শিরশির করে ওঠে। তার গা কাঁপছে। অজানা অনুভূতি আর উত্তেজনায়। প্রথমবার কোনো পুরুষ এভাবে তার সাথে লিপ্টে আছে। তার সর্বাঙ্গ জড়িয়ে ঘুমাচ্ছে। প্রাণেশা ঘোরের মধ্যে নিজের হাতের নরম নরম আঙুলগুলো অন্তিকের কালো সিল্কে চুলের মধ্যে চালায়। হাতে আরাম লাগছে তার এভাবে অন্তিকের চুলে আঙুল চালাতে। অন্তিকের নিজেরও হয়তো ভালো লাগছে। সে প্রাণেশার বুকে আরো গভীরভাবে মুখ গোজে। এতে তার খোঁচা খোঁচা চাপদাড়ির কাটা লাগে প্রাণেশার বুকে। ব্যথায় সে অন্তিকের চুলের ভাঁজে থাকা হাত আরো দৃঢ় করে। চুলগুলো হাতের মুঠোতে নেই। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। তার সারা অঙ্গ কেমন শিরশির করছে, গরম লাগছে ঠান্ডার মধ্যেও। প্রাণেশার হঠাৎ ধ্যান ভাঙলে হাত দিয়ে অন্তিকের মাথাটা বুক থেকে সরিয়ে দিতে চায়, কিন্তু অন্তিক নিজের হাত দিয়ে ওর সেই হাত আটকে নেয়। প্রাণেশা বুঝে যায় লোকটা একেবারেই ঘুম নয়, কিছুটা জেগে আছে সে। লজ্জা লাগছে তার, বুক ধুকপুক করছে। এভাবে থাকুন, হৃদয়টা তো একেবারে বেরিয়ে আসবে মনে হয়। এত কাঁপছো কেন? কিছু করেছে এখনো? হঠাৎ অন্তিকের এমন ঘুম জড়ানো কণ্ঠ শুনে তার নিঃশ্বাস আটকে আসে। মানুষটা তার বুকে মুখ গুজে রেখেই কথাগুলো বলছে। তার ঠোঁটের স্পর্শ আর নড়চড় যে স্পষ্ট টের পেয়েছে। প্রাণেশার কি হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছে সে বুঝে উঠতে পারছে না। অসহ্য রকম অনুভূতি থেকে বাঁচতে সে আবার অন্তিককে ঠেলে সরাতে চায়। এবার অন্তিক বিরক্ত হয়ে মাথা তুলে প্রাণেশার দিকে তাকায়। কি সমস্যা? এমন করছে কেন? প্রাণেশা অন্তিকের দিকে তার উপর থেকে সরে যেতে একতি নিয়ে তাকায়। অন্তিক ওর সেই দৃষ্টি দেখে বলে, একটু জড়িয়ে ধরেছে, এতে হৃদয়টা লাফিয়ে বের হয়ে আসতে চাইছে তোমার। হাত দিলে তো খুঁজেও পাওয়া যাবে না। প্রাণেশার গাল লজ্জায় টকটকে লাল হয়ে গিয়েছে অন্তিকের কথা শুনে। সে চোখে তুলে তাকায়। অন্তিক ওর লজ্জায় লাল হওয়া মুখটা দেখে। তারপর হঠাৎ মাথাটা একটু তুলে বাম গালে একটা চুমু খায়। পরপর আবার ঠোঁটে চুমু খায়। একটা দুইটা করে বেশ কয়েকটা ঠোঁট ছোঁয়ায় প্রাণেশার ঠোঁটে। তারপর মাথাটা নামিয়ে আবার ওর বুকে কপাল ঠেকিয়ে রাখে, শ্বাস ফেলে গভীরভাবে। প্রাণেশা হতবাক হয়ে শুয়ে থাকে। হঠাৎ কি থেকে কি হলো বুঝতে পারেনি সে। অন্তিককে বেশ কয়েকবার চুমু খেয়ে আবার ওর বুকেই মাথা ঠেকিয়ে রেখেছে। যেভাবে ঘন ঘন শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যেন নিজেকে সামলানোর তীব্র চেষ্টায় আছে সে। প্রাণেশা একটা ঢোক গেলে। সে এই অবস্থায় ইশারা ইঙ্গিতেও কিছু বোঝাতে পারছে না, না সরাতে পারছে। কারণ সরাতে চাইলে লোকটা আরো তার মধ্যে ঢুকে যেতে চাইবে মনে হচ্ছে প্রাণেশার। এর চেয়ে লোকটা নিজে উঠবে সেই অপেক্ষায় করুক ভেবে প্রাণেশা স্থির হয়ে থাকে। এভাবে মিনিট কয়েক কাটার পর অন্তিক আস্তে আস্তে প্রাণেশার কামিজের ফাঁক দিয়ে উষ্ণ উদরে হাত ছোঁয়ায়। ওর উদরে নরম ত্বকে হাত ছুঁয়ে অন্তিকের নেশা লেগেছে মনে হচ্ছে ওই হাতে। সে ধীরে ধীরে হাত বোলায় ওখানে নাভিদেশে। কিন্তু হঠাৎ সে নিজের হাতের ওপর অন্য একটা হাতের অস্তিত্ব টের পায়। ওই হাত তাকে আটকাচ্ছে, বারণ করছে আর না এগোতে। অন্তিক মাথা তুলে প্রাণেশার দিকে তাকায়। প্রাণেশা দেখে অন্তিকের চোখ লাল হয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। তাকে দেখে অভিজ্ঞ যে কোনো নারীর কি চাচ্ছে তা বুঝে যাওয়ার কথা, কিন্তু প্রাণেশা বুঝলো না। সে অন্তিকের দিকে কাতর চোখে তাকিয়ে আছে আর কিছু না করতে। সে আর নিতে পারছে না এই অসহ্যকর অনুভূতি। তার কেমন লাগছে নিজে জানে না, তবে এতটুকু নিশ্চিত অন্তিকার আগাক তা সে চায় না। ওর চোখের সেই ভাষা বুঝে অন্তিক মুহূর্তে নিজেকে দমিয়ে নেয়। আস্তে করে সরে আসে প্রাণেশার ওপর থেকে। তারই ভুল হয়েছে, মেয়েটা এখনো ছোট, আরেকটু বড় হোক, নিজেকে বুঝুক, তাকে বুঝুক, তারপর যা হবার হবে। না হয় দেখা যাবে অনুভূতির শীর্ষে গিয়ে বউয়ের অবুঝতার কারণে
ফিরে আসতে হচ্ছে বারবার। অন্তিক এখন তার মা, চাচি, দাদি আর দুই বন্ধুর সাথে মায়ের এই রুমে অবস্থান করছে। তার বাবা আর চাচা এই মুহূর্তে এখানে নেই। মিসেস আয়েশা আমিন শক্ত মুখে বসে আছেন। অন্তিক বুঝতে পারছে না তার মা তার উপর ভীষণ নারাজ। তার রুম থেকে বের হয়ে বাইরে আসলে সবাইকে একজোট হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখলে সে ভ্রু কুঁচকে তাকায়। এখানে আবার কি হলো? পরিস্থিতি এত থমথমে লাগছে কেন বুঝতে চাইবে। অমনি তার দুই বন্ধুকেও চোখে পড়ে। ইরফান তাকে দেখে চোখের ইশারায় কিছু একটা বোঝায়। অন্তিকের মনে হলো তু তো গায়া, এই ধরনের কিছু একটা বুঝিয়েছে। কম তো চেনে না বন্ধুকে, ইশারা বোঝা কঠিন কিছু না। তবে এমন ইশারার কারণ বুঝতে পারল না। নিচে আসতেই সবার চোখ তার উপরে সে থেমেছে। এতে সে বুঝে যায় তাকে নিয়েই কোনো ঝামেলা। তবে কাউকে কিছু জিজ্ঞেস করে না। তীক্ষ্ণ চোখে সবাইকে পর্যবেক্ষণ করে। দিথি মুখ অন্ধকার করে বসে আছে, কারণ তার মনে হচ্ছে এভাবে সবাইকে রসিয়ে রসিয়ে শুনিয়ে পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার কারণে তাকে অন্তিক ভাইয়ের কাছেও বকা শুনতে হবে। নিজের মা আর ভাইয়ের কাছে শুনে ফেলেছে ইতোমধ্যে। সে যাই হোক, গর্বর একটা করেছে তাই বকাও শুনেছে, সে কোনো বড় ব্যাপার না। ভাবে ঠিক থাকলেই হলো, সাথে বড় মা আর বড় বাবার মেজাজ একটু নিয়ন্ত্রণে আসলে হয়। মিসেস আয়েশা আমিনের কথা অনুযায়ী ইরফান অন্তিকের কাছে সে কি চায় আসলে তা জানতে চায়। অন্তিক তার কথা শুনে এক পলক মায়ের দিকে তাকায়, তারপর ভারী নিঃশ্বাস ফেলে বলে, তোমরা যেভাবে আমাকে জেরা করছো যেন আমি কোনো জেল ফেরত আসামি, খুব বড় ক্রাইম করেছে, অথচ অপরাধীদের জেরা করা আমার কাজ। শেষের কথাটা একটু বিরক্ত হয়ে বলল সে। ইরফান ওর কথা শুনে হেসে ওঠে। তোষা চোখ গরম করে তাকালো, ওকেও পাত্তা দেয় না, তবে নিজেকে সংযত করে, কর্ম যেমন ফলও তেমন হয়। আসামিদের মতো কাজ করে উকিলদের মতো সম্মান খুঁজছিস, সে যাই হোক, মূল কথায় আসি। শুরু থেকে এই অবধি বিয়েটা নিয়ে তোর মুখে এক কথা আর কাজে অন্য কথা, এর ব্যাখ্যা দে। অন্তিক মা চাচিদের সামনে তার ভালোবাসার কাহিনী শোনাতে চায় না, তাই কোনো প্রত্যুত্তর করে না, বরং বলে, আগের কথা বাদ দাও, দাদি আমাদের রিসেপশন করার চিন্তা করেছে, ওটাতে ফোকাস করো তোমরা। সামনে কোনো একটা ডেট দেখে ঠিক করো সবাই মিলে। আর প্রাণেশা আজ থেকে আমার সাথে থাকছে। শুরু থেকে আমার কথার কাছে মিল না থাকলেও তোমরা এটাই চেয়েছিলে, তাই আশা করি কারো আপত্তি থাকবে না আমার আর প্রাণেশার নতুন শুরুতে। তোমার আর প্রাণেশার নতুন শুরুতে কারো কোনো আপত্তি নেই দাদু ভাই, বরং আমরা সবাই খুশি। তুমি নিশ্চিন্ত থাকো, যা চাচ্ছ তাই হবে। এভাবে কথা এড়িয়ে যাবেন না আপনারা দাদি নাতি মিলে। প্রাণেশা কাল রাতেও অসম্মতি জানিয়েছে, আর আজ এসে ওকে জোর জবরদস্তি করেছে আপনার নাতি। যা মন চায় তা করতে পারে না সে। মেয়েটাকে আগে ভালোবেসে বুঝিয়ে রাজি করাতে বলুন, না হয় ও যতক্ষণ সম্মতি না দিচ্ছে কোনো রিসেপশন হবে না। ভেবেছিলাম আজ আমি নিজেই বোঝাবো মেয়েটাকে, যাতে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে অন্তত আরেকটা বার সুযোগ দেয় আপনার নাতিকে। এখন আমি কোনো মুখে ওর সামনে যাব বলতে পারেন? প্রাণেশা রাজি মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, সে রাজি। আর আমি জোর জবরদস্তি করতে যাবো কেন? আজব বউ হয় আমার, বউ কি করে নিলেও তোমাদের অনুমতি লাগবে? অন্তিকের কথা শুনে সবাই অপ্রস্তুত হয়, কিন্তু তার মা বলে, এখন যে বউ বউ করছিস, এতদিন তো রুমেও ঠাঁই দিচ্ছিলি না। কে চাচ্ছিস ক্লিয়ার করে বল, না হয় কোনো রিসেপশন হবে না। প্রাণেশাও আগের রুমে থাকবে। তোর কথা আর কাজে মিল নেই। সামনে কোনো একদিন আবার ওকে ভালো লাগবে না, তখন আবার বের করে দিবি। এসব চলবে না, যা চাচ্ছিস ক্লিয়ার কর। মা, এবার একটু ভরসা করো, যেমনটা বলছো তেমন কিছু হবে না। আর তোমার ছেলে বউকে আমার এখন লাগবে নিজের জন্য, তাই সব ভাবনা ছেড়ে দাও প্লিজ, প্রেশার বাড়িয়ে ফেলবে। অন্তিকের কথা শুনে তার মা তৎক্ষণাৎ কিছু বলতে পারে না। আর যা আর শাশুড়ি মিলেও নানান কিছু বোঝায়। ছেলের কথাও তার কাছে যেন কেন জানি বিশ্বাসযোগ্য মনে হলো, তাই তিনি ঠিক আছে বলে রিসেপশনের আয়োজনের ব্যাপারে আলোচনা করতে বলেন। অন্তিক কাদের কাদের ইনভাইট করবে মা চাচি করতে বলে বেরিয়ে আসে। মায়ের খপ্পর থেকে বের হয়ে আসলেও অন্তিক বন্ধুদের থেকে কোনোভাবে বাঁচতে পারে না। তোষা আর অন্তিককে জোকের মতো ধরেছে আসল কাহিনী জানতে। তাদের কাছে টিকতে না পেরে অন্তিক বিরক্ত হয়ে বলা শুরু করে, একটা মেয়েকে আগে থেকে ভালো লাগতো, আগে থেকে বলতে বিয়ের 15 থেকে 20 দিন আগে থেকে।
তবে মেয়েটার সম্পর্কে কিছু জানতাম না, চেহারাটাও দেখিনি। ওর খোঁজখবর বের করব। এর আগে সেদিন রিপোর্টে বিয়ের ঘটনাটা ঘটে যায়, তাই বিয়েটার প্রতি অনীহা ছিল। পিকনিকে যাওয়ার আগের দিন জানতে পারি ওই মেয়েটা আর আমার বউ দুই ব্যক্তি একই জন। তাই এখন সব ঠিকঠাক করতে চাচ্ছে। এই হলো কাহিনী। আর কিছু? সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, ওটা বর্ণমূলক প্রশ্ন ছিল। তাই ডিটেলসে বলো, কথা থেকে কথায় কেমন হয়েছিল সবকিছু। এক্স্যাক্টলি, শুরু থেকে ডিটেলস বল। সুইটার খাওয়া বাচ্চা পেয়েছিস নাকি যে 4 লাখ দিয়ে কাজ চালাচ্ছিস? বুকের দুধ চাই অরিজিনাল, তাই অরিজিনাল ঘটনা ডিটেলসে বল। অন্তিক বিরক্ত হয় না, সে জানতো এরা সহজে ছাড়বে না, তাই শুরু থেকে সব জানায় তাদের। সময়টা সেদিন রাত 8টার ঘরে। অন্তিক প্রাণেশার ঘটনার পর 2 দিন কেটে গিয়েছে। অন্তিকের মা, চাচি আর দাদি মিলে রিসেপশনে কাদের ইনভাইট করা হবে সেসব ঠিকঠাক করলেও বাকি কোনো কিছু নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর না এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে, কারণ অন্তিকের বাবা চাচা সহ তারা 2 ভাইও নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত ছিল। বিশেষ করে অন্তিকের বাবা আর চাচা, বাড়ির 2 কর্তা যেহেতু ব্যস্ত, তাই আর কোনো রকম সিদ্ধান্ত কেউ নিতে পারেনি এই 2 দিন। অন্তিকের দাদি সায়না বেগমের রুমে বড়রা সকলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সবার সুবিধা অসুবিধা তুলে ধরে রিসেপশনের ব্যাপারে সব রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত এই বৈঠক। ছেলে মেয়েদের সকল সুবিধা অসুবিধা সহ বিবেচনা করে তারা সামনের সপ্তাহে রিসেপশনের আয়োজন করবে ঠিক করেন। সকল গুরুত্বপূর্ণ কথা শেষে যে যার রুমে চলে গেল। নিজেদের রুমে এসে অন্তিকের মা গলা ঝেড়ে কিছু বলার আভাস দেন তার স্বামীকে। ওনার ইঙ্গিত পেয়ে মিস্টার মাহমুদ তাকান। স্ত্রীকে সাধারণত তেমন একটা গম্ভীর হয়ে থাকতে দেখেন না, সবসময় হাসি খুশি থাকেন আর মিশুক ধরনের, যে কারো মন জয় করতে পারে পটু। তার উপর স্বামীকে কোনো কিছু বলতে তিনি দ্বিধা করেন না। সেই বিয়ের শুরু থেকে নিজের নিরাপদ আশ্রয়স্থল অভিভাবক হিসেবে দেখে এসেছেন তাকে। সেই স্ত্রীকে ইতস্তত করতে দেখে তিনি গভীরভাবে তাকান। মিসেস আয়েশা আমিন এক পলক স্বামীর দিকে তাকিয়ে বলেন, বলছিলাম বড় ছেলের চিন্তা তো শেষ হলো, কিন্তু এখনো উপযুক্ত ছেলে মেয়ে বাড়িতে আরও আছে। একজনের জীবন গুছিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। দিগন্ত, অয়ন্তী, ওদের নিয়েও ভাবতে হবে। ওনার কথা শুনে মিস্টার মাহমুদের কপালে মিলিয়ে যায়। ভেবেছিলেন খুব সিরিয়াস কিছু হবে, তবে স্ত্রীর কথা শুনে চিন্তা কেটে যায়। তাই মাথা নাড়িয়ে বলেন, ঠিক বলেছো, কিন্তু আগে এসবটা না হয় হয়ে যাক, তারপর মুনতাসিরের সাথে কথা বলে দিগন্তের জন্য মেয়ে দেখা শুরু করতে বলবো মাকে। তা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম অয়ন্তীর ব্যাপারে আগে এগোতে। আর তো ছোট নেই মেয়েটা, একে একে সম্বন্ধ আসতেই থাকে। সে উপযুক্ত মেয়ে বাড়ি থাকলে প্রস্তাব আসবেই, কিন্তু আমি চাচ্ছিলাম এবার বিষয়টা নিয়ে ভাবতে। কি বলতে চাচ্ছ আয়েশা? আমার মেয়েকে গ্র্যাজুয়েশনের শেষে বিয়ে দেব বলেছিলাম, ভুলে গেছো? কিছু ভুল বলিনি, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ দেবেন বললেও মেয়ের যে বয়স বাড়ছে সে খেয়াল আছে? ওর কথা বাদ দিলাম, আপনার আমার বয়স কি বাড়ছে না? সেদিনও অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। আমারও শরীর ঠিকঠাক লাগে না আজকাল, কখন না জানি কি হয়ে যায়। বড় মেয়েটাকে অন্তত বিয়ে দিয়ে সুখী সংসার দেখে যাই। আমার ভীষণ ভয় হয় আজকাল। বড় আপার বাড়িতেও হঠাৎ দুর্ভোগ নেমে এলো, ভাইজান অ্যাক্সিডেন্ট করে। কথা শেষে স্বামীর দিকে তাকান, তারপর আবার বলেন, বাড়িতে 3টে মেয়ে আছে, একটারও কি সুখীর সংসার দেখে যেতে পারবো না? অয়ন্তীর তো বিয়ের বয়স হয়নি এমন না, বিয়ের পর না হয় পড়ালেখা করবে। আর তাছাড়া হাতে পায়ে বড় হলেও সংসারের কিছু বোঝে না, সব শিখিয়ে পড়িয়ে দিতে হবে, বুঝ দিতে হবে অনেক। সংসার করতে গেলে আমি না থাকলে সেসব কে করবে? আপনি আর লেখাপড়া করবেন না, সেসব বিয়ের পরও করা যায়। বিয়ের কথা ভাবুন এবার। মিস্টার মাহমুদ বুঝতে পারেন স্ত্রীর চিন্তা। সেদিন বোনজামাইয়ের অ্যাক্সিডেন্ট হলো, পরদিন আবার তিনি শরীর খারাপ হয়ে বিছানায় ছিলেন। তার স্ত্রী নিজেরও নানান সমস্যা দেখা যায় আজকাল, তাই ভয় পাচ্ছেন। আর তাছাড়া স্ত্রীর ভয়ের কারণ শুনে তারও এখন মনে হচ্ছে বড় মেয়েটাকে নিয়ে ভাবা উচিত। তিনি বলেন, তোমার সব কথা বুঝতে পারছি আয়েশা,
কিন্তু বিয়ে একটা দেব বললেই তো দেওয়া যায় না। ভালো ছেলে, ভালো পরিবার, আইনতিক উপযুক্ত, ওকে বুঝবে এমন কাউকে পেতে হবে। তো পেতে হবে, না হলে যাত্রার হাতে তো তাড়াহুড়ো করে মেয়েকে তুলে দিতে পারি না। আর অয়ন্তীর এখন বিয়ে করতে কোনো আপত্তি আছে কিনা জানতে হবে, কিংবা ওর কোনো পছন্দ অপছন্দ আছে কিনা সেই ব্যাপারেও খোঁজ দিতে হবে। বললেই তো আর মেয়ে বিয়ে দেওয়া যায় না। মেয়ে এখনই বিয়ে দিতে আমিও বলছি না, কিন্তু ছেলে দেখে কথাবার্তা সেরে রাখতে তো আর সমস্যা নেই। বুঝতে পারছো না তুমি আয়েশা? মন মতন ছেলে তো পেতে হবে না নাকি? প্রস্তাব একটা এই মুহূর্তে হাতে আছে, আপনি চাইলে ভেবে দেখতে পারেন। মানে কে প্রস্তাব দিয়েছে এর মধ্যেই না, মাসখানেক আগেই দিয়েছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম বড় ছেলের বিয়ে আগে দেব বলে। এখন যেহেতু হয়েই গিয়েছে তাই তারাও আবার চাচ্ছে অয়ন্তীকে। ছেলে কেমন, পরিবার কেমন, খোঁজ নিয়েছো কিছু? ছেলেকে আপনি চেনেন? কার কথা বলছো, স্পষ্ট করে বলো। বড় আপার ছেলে, তুরাগের কথা বলছি। আপা অনেক আগে থেকেই অয়ন্তীকে ছেলের বউ করতে চান, আপনাকে জানিয়েও ছিলেন, তবে মানা করে দিয়েছিলাম আগে ছেলের বউ আনবো বলে। এখন অয়ন্তিকের বিয়েও হয়ে গিয়েছে। আপাও ভাইজানের অ্যাক্সিডেন্টের পর থেকে ভয়ে থাকেন, ছেলেকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন তারা। আমাকে সেদিন বলল অয়ন্তী আর তুরাগের বিষয়টা আরেকবার ভেবে দেখতে। আমারও মনে হচ্ছে এবার কিছুটা ভাবা যেতেই পারে, ওর বিয়ের ব্যাপারে অতটাও ছোট নেই। তোমার সব কথা বুঝলাম, কিন্তু আগে অন্তিকের রিসেপশনটা হয়ে যাক, তারপর মেয়ের বিয়ের ব্যাপারে ভাবা যাবে। এখন একটা অনুষ্ঠান সামনে রেখে অন্য একটা বিয়ের ব্যাপার বের করা তো সম্ভব না। এখনই বিয়ের কথা বলতে হবে কেন? আগে একবার আসুক ওরা সবাই, এসে অয়ন্তীকে দেখে যাক, কিছু কথাবার্তা সম্পূর্ণ হোক, তারপর দুপক্ষ থেকেই সব ঠিকঠাক থাকলে না হয় রিংটা পরিয়ে রাখবে। বিয়ের কথা অয়ন্তিকের রিসেপশন অনুষ্ঠান পর ভাবা যাবে না হয়, আপনি কি বলেন? মিস্টার মাহমুদের স্ত্রীর পরিকল্পনা খারাপ মনে হয়নি, বরং এমনটা হলেই ব্যাপারটা সুন্দরভাবে এগোবে বলে মনে হলো ওনার। তাই তিনি সম্মতি দেন। স্ত্রীকে বলেন অয়ন্তীকে ডেকে পাঠাতে, ওর থেকে মতামত নিয়ে সম্মতি পেলে তারপর ওদের সাথে আসতে বলবেন, নয়তো না। আজ অন্তিক ফ্রি আছে, কাজের ব্যস্ততা কম, তাই মিসেস আয়েশা আমিন বলেছেন প্রাণেশাকে নিয়ে একবার তার মামা বাড়ি যেতে। ওনাদের রিসেপশনের ইনভাইটও করা হবে, সাথে প্রাণেশারও ভালো লাগবে। সে যে অনাকাঙ্ক্ষিতভাবে বিয়েটা হলো, এরপর থেকে প্রাণেশার মামা বাড়ি মুখ হওয়া হয়নি। অন্তিককে মিসেস আয়েশা আমিন বিয়ের শুরুতে একবার অবশ্য বলেছিলেন যেন প্রাণেশাকে নিয়ে মামা বাড়ি থেকে একবার ঘুরে আসে, কিন্তু কথাটা শুনে তখন অন্তিকের যা প্রতিক্রিয়া ছিল, এরপর না তিনি আর ছেলেকে জোর করেছেন সেখানে যেতে, আর না প্রাণেশা বলার সাহস করেছে কাউকে যে সে মামা বাড়ি যেতে চায়। এখন যেহেতু সব ঠিক হয়ে আছে আর সামনে রিসেপশনের আয়োজন করা হচ্ছে, তাই তাদের জানানোটা দায়িত্বের মধ্যে পড়ে। মা বাবাহীন মেয়েটাকে যেমনভাবেই হোক তারাই ছোট থেকে বড় করেছে, তাদের ছাড়া নতুন জীবনের এমন সুন্দর সূচনাতে নিশ্চয়ই প্রাণেশার সবকিছু ফিকে লাগবে। এই জন্য অন্তিকের মা ছেলেকে আজ যেহেতু কাজের ব্যস্ততা কম, তাই ওখান থেকে ঘুরতে আনতে বলেছেন। মায়ের কথা মতো অন্তিক প্রাণেশাকে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটার সাথে সবকিছু ঠিকঠাক হওয়ার পর আর তেমন একটা ভালো সময় কাটাতে পারেনি সে, ব্যস্ততার কারণে, যার জন্য আফসোসের কমতি নেই তার। তাই এই সুযোগে ভালো একটা সময় কাটানো যাবে ভেবে সে খুশিই হয়। প্রাণেশা আর অন্তিক এখন গাড়িতে আছে, তারা প্ল্যান অনুযায়ী প্রাণেশার মামা বাড়ির উদ্দেশ্যেই বেরিয়েছে। অন্তিক ড্রাইভ করছে, তবে মনোযোগ প্রাণেশার দিকে। মেয়েটা ঘুমাচ্ছে। অন্তিক ভেবেছিল আইসক্রিম পার্লার, ফুচকা স্টল, ফুলের দোকান এসবের সামনে দাঁড়াবে, প্রাণেশাকে নিয়ে যাবে সেসব জায়গায়। মেয়েরা তো এইসব বিষয় খুব পছন্দ করে। সেবার সাহিল ফারদিনের সাথে দেখা করে চলে আসার সময় মেয়েটাকে কানে একটা ফুল গুজে ফুচকা খেতে দিয়েছিল, খুব উপভোগ করেছিল বিষয়টা, তা দেখে বোঝা যাচ্ছিল। তারপর ঝাল ফুচকা খাওয়া শেষে বান্ধবীর সাথে আইসক্রিমও খাচ্ছিল। এসব মাথায় রেখে সে ভাবে আজকে ওকে নিয়ে এই বিষয়গুলো আবার উপভোগ করবে সে। প্রাণেশা ফুল গুজবে কানে, ঝাল ফুচকা খাবে, আইসক্রিম খাবে, আর সে দেখবে। কিন্তু কিসের কি, মেয়েটা ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠে কয়েক মিনিটের মধ্যেই।
অবশ্য এসব তারই দোষ। সে এই দুটো দিন ব্যস্ততার কারণে প্রাণেশাকে সময় দিতে পারলেও রাতগুলো খুব কাজে লাগিয়েছে। অন্তিক আস্তে আস্তে মেয়েটা ঘুমিয়ে পড়তো, কিন্তু অত রাতে সে সেই মেয়েটার শরীরের উপরেই নিজের সমস্ত ভার ছেড়ে দিত। ওর বুকে মাথা রেখে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়েছে সে এই দুটো দিন। মেয়েটার ছোট্ট শরীরে অত ভার নিতে পারে না, তাই সারা রাত নির্ঘুম কাটে বলতে গেলে। অন্তিক এসব বুঝেও দয়া দেখায়নি। জীবনের এতগুলো বছর তো খুব শান্তিতে ঘুমিয়েছেই, এখন আর দরকার নেই। 2 মাস সে কত যন্ত্রণায় ছিল, দ্বিধায় ছিল এই একটা মেয়েকে নিয়ে। এখন সে ঘুমাক শান্তিতে। প্রাণেশার ঘুমানোর দরকার নেই। সে মোটেও অনুতপ্ত নয় যা করেছে তার জন্য। বিয়ের পর এতগুলো দিন সময় পেয়েছে, সেটাই তো অনেক বেশি। এখন রাতে ঘুমানোর দরকার নেই। গাড়ির ধাক্কায় প্রাণেশার মাথাটা হেলে গিয়েছিল। অন্তিক এক হাতে সেটা ঠিক করে দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। এবার লম্বা চুলগুলো উড়ে এসে পড়েছে তার মুখে, সে সরায় না। ওর চুলের ঘ্রাণটা টেনে নেয়, উপভোগ করে সময়টা। প্রাণেশা অন্তিকের সাথে মামা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার ভীষণ খুশি লাগছে, কতগুলো দিন পর এ বাড়িতে এলো সে। বাড়ির গাছপালা, আঙিনা, চারপাশটা সবই তার খুব পছন্দের, শখের। এ বাড়ির মানুষগুলোকেও সে ভীষণ ভালোবাসে। 2 মাস তাদের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, কতগুলো দিন পর দেখতে এসেছে। ভাবতে প্রাণেশার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বাড়ির চারপাশটায় একবার চোখ বুলিয়ে অন্তিক দরজায় বেল বাজায়। যে কোনো শৌখিন মধ্যবিত্তের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে বেশ চিমচাম গরনের, তবে চারপাশের পরিবেশটা খুব সুন্দর। চারপাশ দেখে বাড়ির দরজা সবসময় খোলা রাখার মতন মনে হলো, অথচ বন্ধ করে রেখেছে। বাড়িতে কি কেউ নেই? ভাবতে কেউ তাদের জন্য দরজা খুলে দিল। অন্তিক তাকিয়ে দেখে একজন মধ্যবয়স্ক মহিলা, তার চাচির বয়সী হবে হয়তো, কিংবা তারও কিছুটা কম, কিন্তু কেমন মলিন চেহারা। এর মধ্যেই দেখে প্রাণেশা সেই মহিলার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। কাঁদছে মেয়েটা, যদিও সামান্য উ আ ছাড়া তেমন কোনো শব্দ হচ্ছে না, তবে সে বুঝে যায় মেয়েটা কাঁদছে। মহিলা প্রথমে হকচকিয়ে গেলেও কয়েক মিনিট পর হয়তো বুঝতে পারেন যে মেয়েটা প্রাণেশা। ওর মাথায় হাত রাখেন তিনি, তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখান না। প্রাণও নাকি, কেমন আছিস? অনেকদিন পর আসলি। প্রাণেশা মাথা তুলে ওনার দিকে তাকায়, মাথা নাড়িয়ে হাতের ইশারা সহ গালেও কিছুটা শব্দ করে অনেক কিছু বলে সে মামিকে। অন্তিক ওর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিল। প্রথম কিভাবে জানি 1-2টা কথা বুঝে যেত, কিন্তু তাও বেশ কিছু কথা না বোঝাই থেকে যেত। মেয়েটার সেসব না বোঝা কথাগুলো তার খুব বুঝতে মন চাইতো, তাই হঠাৎ একদিন ভাবে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবে সে, ব্যাস। এরপর কেন তার ওই মেয়েটার কথা বোঝার এত আগ্রহ, কেন কি বলেছে তা বোঝার এত তৃষ্ণা, সেসব কিছু ভাবেনি সে। সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে 3 দিনের মধ্যেই শিখে গিয়েছিল এবং এই পর্যন্ত সবই বুঝেছে ও। কিন্তু মাত্র মেয়েটা তার মামিকে এত উত্তেজিত হয়ে কি বুঝালো, কি বলল, তার কিছুই ধরতে পারল না সে। অন্তিক ভাবছে এটা আবার কি ভাষা ছিল? সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা, ইংলিশ, চাইনিজ এবং সব ভাগ আছে নাকি? কয়েক মুহূর্ত কনফিউজ থাকে সে, তবে মহিলা আর প্রাণেশার মধ্যে কোনো কথা বলে না। আরে থাম, এত উত্তেজিত হচ্ছিস কেন? কি বলতে কি বলিস? ভেতরে আয়, একটু জিরিয়ে নে, তারপর শান্ত হয়ে কথা বল। এখনো বাচ্চা থেকে গেলি নাকি? এলেমেলো কথা বলছিস। প্রাণেশা দম নেই, মামির কথা মতো ভেতরে আসে। অন্তিকও পেছন আসে। গিয়ে সোফায় বসলে প্রাণেশার মামি জিজ্ঞাসা করে, হুট করে চলে এলি? তোর মামাও বাড়িতে নেই, আরিফটাও স্কুলে। আমি আরিফের নানু বাড়ি থেকে এসেছি আজকেই। জামাইয়ের জন্য তেমন কিছু করতেও পারছি না। একটু জানিয়ে সময় সুযোগ করে আসলে তোর মামা আর আরিফের সাথে দেখা করতে পারতি। প্রাণেশার মামি কথাটা বললেও মনে মনে তিনি চিন্তিত। স্বামী বাড়ি এসে ওদের দেখলে কেমন প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে। উনি নিজেও ওদের বিয়ের সেই ঘটনার পর বেশ কিছুদিন প্রাণেশার উপর নারাজ ছিলেন। ওর নামেও শুনতে ইচ্ছে করতো না। মনে হতো এই মেয়েটা তার আরশি, পালিয়ে যাবে জেনেও ইচ্ছে করে তাদের কিছু জানায়নি, ওকে সাহায্য করেছে। তারপর আবার নিজেও একই কাণ্ড ঘটিয়ে বিদায় হয়েছে। কিন্তু ক্ষণিকের রাগ, বিরক্তি আর অসন্তোষ মেয়েটার ওপর ছেড়ে নিজেকে হালকা করেছেন তিনি। এর বাইরে আর কিছু না। মেয়েটা যে এসবে জড়িত নেই তা একটু ঠান্ডা মাথায় ভালোই বুঝে যাওয়ার কথা।
আর সত্যি সত্যি এসব কিছু বুঝে ওঠার পর তিনি আর প্রাণেশার উপর কোনো রাগ রাখেননি। এমনকি সেদিনও নিজের মেয়েটা এমন কেন করলো, এই মেয়েটার সাথেও খারাপ কিছু হোক, অবচেতন মনের এই বাসনা থেকে তিনি প্রাণেশাকে ইচ্ছে করে ভুল বুঝেছিলেন। এসব কিছু বুঝতে পারার পর মেয়েটার প্রতি কোনো রাগ বিরক্তি রাখার কোনো মানেই হয় না। কিন্তু এই ব্যাপারে স্বামীর কি মনোভাব তা তিনি এখনো জানেন না। দুই মেয়ের একটার ব্যাপারেও তিনি কোনো রকম কথা বলেন না। প্রাণেশার বিয়ের আগে আরশিকে খুঁজে বের করার ব্যাপারে কথা বলেছিলেন কয়েকবার, কিন্তু যে মেয়ে নিজে থেকে পালিয়েছে তাদের কথা না ভেবে যে মেয়ের কথাও তাদের ভেবে লাভ নেই, এমনটা বলে দিয়েছিলেন সাফ সাফ। আর প্রাণেশার বিয়ের পর তো মেপে বুঝে কথা বলতে হয় মানুষটার সাথে।